বাংলাদেশের অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশের ভিসা নীতি, যুক্তরাষ্ট্রের দেয়া স্যাংশন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের যেই সুশীল সমাজ বা তথাকথিত নাগরিক সমাজ খুব গলা উঁচিয়ে বলেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাওয়া গেছে। সুতরাং এই কথাগুলো আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে এবং আমাদের দেশের জন্য লজ্জাস্কর। যারা এই কথাগুলো ক্রমাগত বলে চলেন তাদের জন্য আরেকটু দুঃখজনক খবর আছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তখন যুক্তরাষ্ট্র থেকে ভিসা নীতি প্রয়োগের ফর্মাল একেবারে স্টেটমেন্ট দেয়া হয় যে প্রয়োগ শুরু হয়ে গেছে। এর পরপর তিনি যুক্তরাজ্যে যান এবং খারাপ খবরটা হচ্ছে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে দুটো দেশেই তাকে এমন মানুষদের কাছ থেকে ভিসার ব্যাপারে নির্বাচনের ব্যাপারে সবক নিতে হয়েছে যেটা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী লেভেলের কাউকে এই লেভেলের মানুষদের কাছ থেকে সবক নিতে হয় না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে আজরা জিয়ার সাথে একটি ছবি তার ভাইরাল হয়েছে এবং সেই ছবিতেও আপনারা দেখেছেন যে কি আলাপ হয়েছে, সেই ছবির নেপথ্যের কাহিনী কি আপনারা দেখেছেন। একটা ভিডিও আমি দিয়েছিলাম, ছোট্ট একটা অংশ কেটে দিয়েছিলাম ভিডিওর, সেখানে কিভাবে ইন্টারোগেশন মোডে আমাদের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশে যারা সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আজরা জিয়ার সঙ্গে বৈঠক করতে এবং সেখানে তাকে নির্বাচনের ব্যাপারে সবক শুনতে হয়েছে। এবং যুক্তরাজ্যে গিয়ে যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী লেভেল প্রতিমন্ত্রী লর্ড তারিক, তার কাছ থেকে শুনতে হয়েছে যে নির্বাচনটি হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভেরি ইম্পর্টেন্টলি অংশগ্রহণমূলক। সুতরাং তিনি যে শুধু বাইডেন বা ব্লিংকেনের মতন ব্যক্তিদের কাছ থেকে আমাদের দেশে এই বার্তা আসছে যে আগামী নির্বাচন কেমন হতে হবে তাই নয়, একেবারেই প্রতিমন্ত্রী পর্যায়ে বা সচিব পর্যায়ে যারা আছেন তাদের কাছ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটিকে কেমন করতে হবে। যারা খুব রক ফুলিয়ে বলেন যে বাংলাদেশকে তারা এই বলেছে সেই বলেছে, একটা সার্বভৌম দেশের ভেতরে আভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলছে এবং বিশেষ করে পিটার হাসকে যারা আক্রমণ করেন তাদের জন্য এটা একটা বড় বার্তা যে এই ধরনের কথা কিন্তু অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীকে শুনতে হয় না এবং বিশেষ করে প্রতিমন্ত্রী বা সচিব পর্যায়ের কারো কাছ থেকে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুনতে হয়। একটু দেখি লর্ড তারিক আর কি কি বলেছেন আমাদের প্রধানমন্ত্রীকে। তাদের মধ্যে মুখোমুখি যেই সাক্ষাৎ হয়েছে সেখানের বিষয়ে কি আলোচনা হচ্ছে সেখানে লর্ড তারিক টুইট করেছেন, সেই বিষয়ে আমি আসবো। টুইট বার্তায় তিনি কি বলেছেন সেটাও আমি আসবো, কিন্তু একটু বলে রাখি, ধরেন ঋষি সুনাক বাংলাদেশে আসলো ঋষি সুনাক, আপনারা কি মনে করেন যে বাংলাদেশের কোনো প্রতিমন্ত্রীর সুযোগ হবে ঋষি সুনাকের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার? প্রথমত মনে করেন তাই? না, হবে না, প্রশ্নই ওঠে না হওয়ার। এবং সেই ওয়ান টু ওয়ান বৈঠক যদি কোনো এক অদ্ভুত কারণে হয়েও থাকে সেখানে আমাদের প্রতিমন্ত্রী সাহস করবেন ঋষি সুনাককে তাদের নির্বাচন কেমন হবে সেই বিষয়ে উপদেশ দেওয়ার? করবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের প্রধানমন্ত্রী প্রায় বলেন না এটাই হচ্ছে বাস্তবতা। আমাদেরও সুশীলদের বুঝতে হবে এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের প্রধানমন্ত্রী বড় বড় দেশে যাবেন এবং সেখানে তাকে প্রতিমন্ত্রী বা সচিব পর্যায়ের লোকদের কাছ থেকে সবক শুনতে হবে, এটাই হলো বাস্তবতা। আমরা যতই বলি বিশ্বে মানুষ ঈর্ষান্বিত হয়ে গেছে, তারা আমাদের পেছনে লেগেছে হিংসার থেকে, অতি উন্নয়ন বাংলাদেশে তাদের সহ্য হচ্ছে না, এসব বালখিল্য কথা আমরা বলতে পারি, লোক হাসানো কথা আমরা বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে নিজেদেরকে আমরা যা ভাবি বিশ্বের চোখে আমরা তা না। বিশ্ব মনে করে আমাদের ধরে ধরে প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলা যায় এবং তারা বলছে। আসেন টুইটে কি বলা হয়েছে। বলা হচ্ছে, লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, রোহিঙ্গাদের সমর্থনের ভিত্তিতে ব্রিটেন বাংলাদেশ শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শেয়ার করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কমনওয়েলথের অংশীদার হিসেবে আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এখানেই শেষ না, এরপরে
এই খবরে বলছে যে ঢাকায় নবনিযুক্ত হাই কমিশনার সারা কুক পরবর্তী নির্বাচনকে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক করার তাগিদ সম্বলিত একটা বার্তা অব্যাহতভাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ, বৈঠক, এমনকি সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও জানিয়ে যাচ্ছেন। শুধু পররাষ্ট্র প্রতিমন্ত্রী নন ব্রিটেনের, বরং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ক্রমাগতভাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের অন্যান্য যেই লেভেলে তার বৈঠকগুলো হচ্ছে সর্বত্র তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন এবং তিনি বলছেন ব্রিটেনের মতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই বিরোধী দল এবং ভিন্ন মতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা, অবিশ্বাস দূর করতে হবে। এমন কোনো মেকানিজম, ভেরি ইম্পর্টেন্ট, এমন কোনো মেকানিজম বের করতে হবে যাতে স্টেক হোল্ডাররা এটা বিশ্বাস করেন যে নির্বাচনটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই সঙ্গে নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড বা সবার সমান সুযোগ থাকবে। এই যে বলা হচ্ছে বিরোধী দলের ভয় ভীতি দূর করার মেকানিজম বের করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবার মেকানিজম বের করতে হবে, অবিশ্বাস, আশঙ্কা যাতে না থাকে সেই মেকানিজম বের করবার একটা কৌশল আপনাদেরকে বের করতে হবে। সব স্টেক হোল্ডাররা যাতে বিশ্বাস করেন যে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তার মেকানিজম, এই সকল মেকানিজম একটা ব্যবস্থার মধ্যেই নিহিত। এটা সারা কুক মুখে সরাসরি না বললেও তিনি সেটাই ইঙ্গিত করেছেন বলে আমরা বুঝি। সেটি হচ্ছে নির্বাচনটি হতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। কেন আমি বলছি? কারণ যেই মেকানিজমে বিরোধী দলের ভয় দূর হবে, যেই মেকানিজমে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যেই মেকানিজমে অনিশ্চয়তা দূর হবে, যেই মেকানিজমে সকল দল বিশ্বাস করবে যে তারা সমান সুযোগ পাবে, সেই মেকানিজমটা প্রমাণিত বাংলাদেশে। 11টি নির্বাচন হয়ে গেছে, টোটাল 11টা নির্বাচন হয়েছে বাংলাদেশের জন্মের পর। এর মধ্যে মাত্র 4টা নির্বাচন মোটা দাগে সকল মহলের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্যতা পেয়েছে। এই 4টা নির্বাচনের প্রত্যেকটা হয়েছে নির্দলীয় সরকারের অধীনে। এই 4টা নির্বাচনে সকল দলের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে, সকল দল লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে, সকল দলের মধ্যে যেই ভয়ভীতি ছিল, অনাস্থা ছিল, সেটা কিছুটা হলেও দূর হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। সুতরাং যে মেকানিজমের কথা সারা কুক বলছেন সেটা আর কিছুই নয়, সেটা তত্ত্বাবধায়ক সরকারের মেকানিজম। এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেটা ব্রিটেন শুরু থেকে জোর দিয়ে আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনোভাবেই বাংলাদেশে সম্ভবপর নয়। খুব ভয়ঙ্কর একটা বিষয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে উঠে এসছে, বিনিয়োগের বিষয়, যেটা স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই বৈঠকে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার মনে করেন যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে ব্রিটেনের বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে। আমরা কিন্তু বিনিয়োগের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে, এই সরকার ভালো রকম চেষ্টা করছে কিন্তু বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। প্রথমেই বলা হচ্ছে ব্রিটেনের পক্ষ থেকে স্থিতিশীলতা যদি থাকে বড় বিনিয়োগ আসবে, তা যদি না থাকে যেই বিনিয়োগগুলো আছে সেই বিনিয়োগগুলো হারাতে পারে বাংলাদেশ। সুতরাং অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা বা অর্থনৈতিক একটা সমস্যারও কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন এই যুক্তরাজ্যের হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বৈঠক হয়েছে, এই সব বৈঠকগুলো এই বিনিয়োগের দিকেও কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সুতরাং এটাকে যদি আপনারা রিমোটলি একটা থ্রেট বলতে চান বা থ্রেট মনে করেন, সেটাও খুব ভুল হবে না। নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক না হয়, বাংলাদেশে যদি স্থিতিশীলতা না আসে, বাংলাদেশে যদি একটা বিনিয়োগের বান্ধব পরিবেশ তৈরি না হয়, তাহলে বড় বিনিয়োগ আসা তো দূরেই থাক, ছোট বিনিয়োগগুলো বাংলাদেশ থেকে আস্তে আস্তে চলে যাবে। এই যে মেসেজগুলো ক্রমাগত সরকার প্রধানকে দেয়া হচ্ছে যুক্তরাজ্যের মতন দেশগুলো থেকে,
সেটা কিন্তু খুব পরিষ্কার একটা বার্তা দেয় যে সরকার যেই অ্যাটিটিউড দেখাচ্ছে, বিশেষ করে সরকার প্রধান যে অ্যাটিটিউড দেখাচ্ছেন যে স্যাংশন দিলে পাল্টা স্যাংশন দিয়ে দেব, কিচ্ছু যায় আসে না, আমেরিকায় যাব না, এই যে তোয়াক্কা না করার যেই একটা অন্তত বাহ্যিকভাবে আমরা যা দেখতে পাচ্ছি, বিষয়টি কিন্তু সরকারের জন্য তত সহজ হবে না। যেন তেন প্রকারে নির্বাচন করে সরকার কন্টিনিউ করা অসম্ভব হয়ে যাবে। এখন ব্যক্তির উপরে স্যাংশন আসছে, যখন অর্থনীতির উপর আসা শুরু হবে একটির পর একটি, সেটা বিনিয়োগ বন্ধ থেকে শুরু করে ট্রানজ্যাকশন বন্ধ পর্যন্ত, শুল্ক আরোপ থেকে শুরু করে আমাদের মানে এক্সপোর্টের উপরে নিষেধাজ্ঞা, তখন কিন্তু বিষয়গুলো এত খেলতামশা যেমন এখন মনে হচ্ছে, তখন এত খেলতামশার মতো মনে হবে না।